আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি আততায়ীর গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আহত হওয়ার পর পুরো দেশ জাতি তার জন্য আর্তনাদ করে উঠেছে। তার প্রতি মমত্ব এবং ভালোবাসা, বলতে গেলে যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত ছিলেন তাদেরকেও নিশ্চুপ করতে বাধ্য হয়েছে। পুরো দেশ এবং জাতি তার প্রতি যে সহমর্মিতা জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে, তাকে যেভাবে মানুষ দোয়ায় অন্তর্ভুক্ত করেছে, সাম্প্রতিক সময়ে কোনো একজন ব্যক্তিকে নিয়ে এভাবে ঐক্যমত্য হয়নি। যেভাবে তিনি আহত হয়েছেন, নর্মালি এই ধরনের আহত রোগী বাঁচে না, এবং তিনি এখনও পর্যন্ত বেঁচে আছেন। ঢাকা মেডিকেল থেকে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করা হয়েছে। এভার কেয়ার থেকে আবার তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে উন্নততর চিকিৎসার জন্য। তিনি এই যে এখন পর্যন্ত যে বেঁচে আছেন, সম্ভবত মানুষের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরে তাকিয়েছেন। তার অনেক সুকর্ম, ভালো কর্মগুলো সামনে চলে এসেছে তিনি আহত হওয়ার পর। ইতিপূর্বে তাকে একজন রাফ অ্যান্ড টাফ মানুষ হিসেবে মনে হতো। অনেকের কাছে তার অনেক বক্তব্য আপত্তিকর মনে হতো। অনেকে তার প্রতি বিক্ষুব্ধ ছিলেন। কিন্তু সেই হাদি যখন গুলিবিদ্ধ হলেন, যখন আমরা জানতে পেলাম যে তিনি ব্যক্তিগত জীবনে সৎ, তিনি তার কর্মী এদের প্রতি এতটা দয়ালু যে তাদেরকে খাওয়ানোর জন্য তিনি না খেয়ে থাকতেন, তাদেরকে শোয়ানোর জন্য তিনি নির্ঘুম থাকতেন, এবং হি ওয়াজ নেভার এ অ্যাম্বিশাস ম্যান, হি ওয়াজ এ পায়াস, একজন ধর্মভীরু মানুষ। ওই যে উল্টোপাল্টা কথাবার্তা বলতেন, ঝাঁকে ঝুঁকে দিতেন বা জোরে জোরে বিদ্রোহী কবিতা আওড়াতেন, এগুলো তার একটা স্টাইল ছিল। কিন্তু তার ভিতরে একটা অসাধারণ সুন্দর মনুষ্যত্ব বোধ কাজ করেছে। ফলে তিনি সেই কোন মঞ্চের লোক, কোন মতের লোক, পথের লোক ইত্যাদি সব কিছু ভুলে গিয়ে একজন ওসমান হাদি, যিনি কিনা জুলাই আগস্ট বিপ্লবের একজন অগ্রনায়ক ছিলেন এবং গত 14টি মাস ধরে এটি রাজনীতির স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। তার সেই কর্মের প্রতি মানুষ যখন সহমর্মিতা প্রকাশ করেছে, ঠিক সেই সময় বাংলাদেশের চিহ্নিত কতগুলো দুষ্ট চক্র, তারা এই সেই ওসমান হাদির যে আহত শরীর, তার রক্ত ইত্যাদি নিয়ে যে নোংরা খেলা শুরু করেছে। এই নোংরা খেলার ফলে পুরো রাজনীতিটা এখন অশান্ত হয়ে পড়েছে। প্রথমেই যেটা বলতে হয় সেটা হলো যে এই হত্যা প্রচেষ্টার যে দায়, এটি প্রথমে চাপানোর চেষ্টা করা হলো মির্জা আব্বাসের উপর, এরপর বিএনপির উপর, এরপর আওয়ামী লীগের উপর চাপানোর এখন সর্বচেষ্টা করা হচ্ছে। তারপর সর্বশেষ ওসমান হাদিকে এই মৃত্যুর দরজায় পৌঁছে দেওয়ার জন্য বা তাকে এই যে তার প্রতি গুলি চালাতে উদ্বুদ্ধ করার জন্য একটা পরিবেশ প্রেক্ষাপট তৈরি করার জন্য 4 জন মানুষ দায়ী, এরকম একটা অভিযোগপত্র কোনো একটা থানায় দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগপত্রের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হচ্ছে যে আনিস আলমগীরের মতো যারা লোকজন রয়েছেন তারাই নানা সময় জনাব ওসমান হাদিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে, তার বিরুদ্ধে নানা রকম ন্যারেটিভ তৈরি করে তাকে একজন বিরক্তিকর মানুষ হিসেবে পরিণত করে তাকে এই মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে জনাব ওসমান হাদিকে নিয়ে উনি আহত হওয়ার আগ পর্যন্ত কখনো একটা টু শব্দ উচ্চারণ করিনি এবং তার ব্যাপারে আমার কোনো আগ্রহই ছিল না কখনো। আমি আমার মতো করে কাজকর্ম করেছি। কিন্তু যখন তিনি আহত হলেন, তখন আমি তার সম্পর্কে যে সকল ভিডিও দেখলাম, কথাবার্তা বললাম, এই আগে যেটা হলো যে অন্য সব মানুষের মতো আমিও তার প্রতি সমব্যথী হয়ে গেলাম। কিন্তু যারা এই ওসমান হাদির এই আহত হওয়াকে কেন্দ্র করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন, সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন, তারপরে অপরাধীদের যারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করার নামে নানা রকম
নাটক তৈরি করছেন, গল্প তৈরি করছেন, রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করছেন, রাজনীতির যারা প্রতিপক্ষ তাদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছেন, খিস্তি খেয়েও করছেন, প্রথমত আমি তাদের সবার বিরুদ্ধে নিন্দাবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, এই সকল মানুষ যারা রক্তের উপর নিজেদের লোভের প্রাসাদ নির্মাণ করে, অন্যের জীবনকে পুঁজি করে যারা ক্ষমতার লোভ করে, যারা এইরকম একটা হৃদয় বিদারক দৃশ্য, সেই হৃদয় বিদারক দৃশ্যকে পুঁজি করে তারা ফায়দা হাসিলের ধান্দা করে, এই সমস্ত মানুষ সরাসরি আল্লাহর গজবের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন। আমরা অতীতে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় দেখেছি, আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেছি, আমরা বিভিন্ন ক্ষমতাধর মানুষের পতন দেখেছি, বহু সম্মানিত মানুষের অসম্মান দেখেছি, বহু ধনী ব্যক্তিকে দেউলিয়া হতে দেখেছি, বহু স্বাস্থ্যবান মানুষকে রোগাক্রান্ত হয়ে, প্যারালাইজড হয়ে, পঙ্গু হয়ে, পচে গলে মরতে দেখেছি। এই জীবনের যে উল্লাস, এই জীবনের যে দাম্ভিকতা, সেটা ক্ষমতার হোক, জীবনের হোক, যৌবনের হোক, তা খুবই ক্ষণস্থায়ী এবং আপেক্ষিক। আমরা প্রায় সবাই, হাতে গোনা দুই একজন, তারা সামনে আসছে না, সবাই ভুলে গেছি যে আজ থেকে 15 মাস আগে 2024 সনের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন জুলাই মাসে আমরা কেমন ছিলাম। আমরা ভুলে গেছি যে আমাদের ওই সময় অর্থনৈতিক অবস্থা, মানসিক অবস্থা, রাজনৈতিক অবস্থা কেমন ছিল। আমরা যে এখন সবাই তিড়িং বিড়িং করে লাফাচ্ছি, দম্ভ দেখাচ্ছি, মিথ্যা কথা বলছি, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছি, রাষ্ট্রীয় অর্থ লুটপাটের চেষ্টা করছি, ঘোর দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাচ্ছি এবং আমাদের প্রতিপক্ষকে সাবেক স্বৈরাচার, ফ্যাসিস্ট হিসেবে যাকে আমরা গালাগাল দিই, সেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যে সকল দোষ ত্রুটি আমরা সেই গত 15 বছর যাবৎ বলে আসছি এবং এখন যেগুলো আমরা আরও 100 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে বলছি, তার চেয়েও মর্মান্তিকভাবে, নিষ্ঠুরভাবে আমরা এই গত 14 মাসে যে সকল অপকর্ম করেছি এবং করে যাচ্ছি, তার পরিণতি নিঃসন্দেহে খুব দ্রুতই আমাদের দিকে চলে আসবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে আপনাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি। দেখুন তো, স্বাধীনতার পরে যারা দম্ভ দেখিয়েছিল, সর্বহারার পার্টির নামে যারা সারা বাংলাদেশের হাজার হাজার মানুষকে খুন করত শ্রেণী শত্রু নিধনের নামে, একজন সর্বহারার লোক আছে? তাদের সুন্দর পরিণতি হয়েছে বলতে পারেন? নাই। এরপরে দ্বিতীয় শক্তি হিসেবে জাসদ এদেশের হাজার হাজার তরুণ তরুণীর জীবন ধ্বংস করে দিয়েছে এই জাসদের রাজনীতি। বলুন তো, জাসদের একজন সিঙ্গেল লোক সুন্দরভাবে সম্মান সহকারে মরতে পেরেছেন, মর্যাদা সহকারে মরতে পেরেছেন, তাদের পরিবার পরিজন এই সমাজে খুব ভালো অবস্থানে আছেন? নেই, কাউকে দেখাতে পারবেন না। এরপরে সেই বাকশাল এবং বঙ্গবন্ধুকে কেন্দ্র করে যে চক্রটি, তারা সে কম্বল চোর হোক, টিন চোর হোক, সোনা চোর হোক, সেই রিলিফ চোর হোক, যার কথা বঙ্গবন্ধু বলে গেছেন, একজন লোকে দেখান তো এই বাংলায় বেঁচে আছে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, এবং তাদের পরবর্তী প্রজন্ম সেই রিলিফ চোর, টিন চোর, বিস্কুট চোর, চিনি চোর, এই সিন্ডিকেটের সদস্যদের একটি বংশের একজন লোক এই বাংলাদেশে ভালো আছে আমাকে একটু দেখান, আমি দেখিনি। এরপরে যারা পরবর্তীতে সন্ত্রাস করেছে, সেটা সেই এরশাদ জামানায় হোক, কিংবা সাত্তার সাহেবের জামানায় হোক, কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জামানায় হোক, যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করেছে, তাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে বেইমানি করেছে, বিদেশি শক্তির প্রতিভূ বা এজেন্ট হয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, সেই 75-এর 15 আগস্ট থেকে 1991 সন পর্যন্ত একজন সিঙ্গেল লোক দেখান ভালো আছে, দেখাতে পারবেন না।
তারপর 91 থেকে আপনি একেবারে 2024 সনের 5ই আগস্ট পর্যন্ত সকল মন্ত্রী, এমপি, সেক্রেটারি, আইজি, সেনাপ্রধান থেকে শুরু করে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আপনাদের ঘৃণা ছিল, রাগ ছিল, ক্রোধ ছিল, যাদের প্রতি আপনাদের অভিসম্পাত ছিল, যাদেরকে আপনারা মন্দ মানুষ হিসেবে জানতেন, একজন সিঙ্গেল লোক দেখান তো, কারো পরিবার আছে কিনা, পরিবারের সদস্যরা ভালো আছে কিনা, কারো সুন্দর সুস্বাস্থ্য আছে কিনা, কারো সুনাম সুখ্যাতি আছে কিনা, কারো জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আছে কিনা, জীবনের যে উর্বরতা, ফার্টাইলিটি, এটি তাদের আছে কিনা, কিংবা তাদের যে করুণ পরিণতি আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মানুষের, একটা সিঙ্গেল লোক কেউ ভালো নেই। তো এত উদাহরণ থাকা সত্ত্বেও এই গত 14 মাসে আবার সেই পিপীলিকার পাখা হয় মরিবার তরে। তা আমাদের মধ্যে আমরা যারা পিপীলিকা হয়েছি আবার উড়তে চাচ্ছি, সেই বিখ্যাত কবিতার মতো পিপীলিকা জেদ ধরছে উড়বেই, বনের দাতাল শুয়োর রাজাসনে বসবেই, সেই বিখ্যাত কবিতা। সেই কবিতার মতন করে আমাদের যে সমাজে উন্মত্ততা চলছে, সেই উন্মত্ততার শেষ পরিণতি ভালো হবে না, কোনো অবস্থাতেই ভালো হতে পারে না। কিন্তু তারপর আমরা কিন্তু দম্ভ দেখিয়ে যাচ্ছি এবং অপকর্ম করে যাচ্ছি। 2025 সনের 25শে ডিসেম্বর, সেদিন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে? রাজনীতির সুনামি, রাজনীতির কাল বৈশাখ, নাকি রাজনীতির মধু চন্দ্রিমা? বোঝার চেষ্টা করুন। সালটা হলো 2025, আবার মাসটি হলো ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আবার তারিখটিও 25 তারিখ। কি হবে? জনাব তারেক রহমান সাহেব তার দীর্ঘ যে প্রবাস জীবন, সেই প্রবাস জীবনের পর তিনি বাংলাদেশে ফেরত আসবেন বলে একেবারে পাক্কা কমিটমেন্ট জাতির সামনে দেয়া হয়েছে। এবং এই যে গত 15 মাস ধরে অবিরতভাবে নেতা আসবেন, আজ আসবেন, কাল আসবেন ইত্যাদি যে সকল আশ্বাসবাণী বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, এটির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসের 25 তারিখে। এখন ওই দিন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন, শতভাগ নিশ্চিত। আর যদি ওই দিন তিনি না আসেন, তাহলে শতভাগ নিশ্চিত তিনি আর কোনোদিনই বাংলাদেশে আসতে পারবেন না। এরকম কথাবার্তা যারা বলার চেষ্টা করছেন, সেটার রাজনৈতিক রসায়ন নিয়ে আলোচনা করব। অনেকে প্রশ্ন করছেন যে তিনি এই মুহূর্তে বাংলাদেশে কেন আসছেন? তিনি কি নির্বাচনকে উপলক্ষ করে এই দেশ এবং জাতির প্রতি তার যে দায়িত্ব এবং কর্তব্য, এবং তার দলের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, সেগুলো পালন করার জন্য আসছেন? আর সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে যদি শিডিউলটি পরিবর্তিত হয়ে যায়, কোনো কারণে শিডিউলটি বাতিল হয়, কিংবা এই 25 তারিখের আগে এমন যদি পরিস্থিতি তৈরি হয়ে যায় যে নির্বাচন পিছিয়ে যাবে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তিনি কি আসবেন? এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে না, তিনি রাজনীতির জন্য আসছেন না, তিনি মূলত তার গর্ভধারিণী মা, তাকে দেখার জন্য আসছেন। তিনি মুমূর্ষ, হয়তো জরুরি কোনো সিদ্ধান্ত দেওয়ার প্রয়োজন। এটা বলার অপেক্ষা রাখে না, আর বলা উচিত নয়। আপনারা সবাই জানেন, যখন হাসপাতালে কোনো একজন রোগী খুব মুমূর্ষ অবস্থায় থাকেন, তখন এমন কতগুলো পর্যায়ে এসে যায় তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবারের যিনি কর্তা, তার কর্তব্য থাকে। তো জনাব তারেক রহমান সাহেব যদি সেই কর্তব্য পালন করতে আসেন, তাহলে সবার প্রশ্ন যে কেন 25 তারিখ? যদি তার মায়ের জন্য আসেন, তাহলে কেন আজকে আসলেন না?
এই প্রশ্ন অনেকে করার চেষ্টা করছেন। তো আমরা তার ব্যক্তিগত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তিনি তার মায়ের জন্য আসবেন, আসবেন না, এই বিষয়গুলো এখানে ড্রপ করে এই পর্যন্তই। আমরা শুধুমাত্র রাজনীতির যে প্রেক্ষাপট পরিস্থিতি, তিনি এলে কি পরিবর্তন হবে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমত আমি আমার ব্যক্তিগত যে অভিমত, সে অভিমত হলো এই সময়টি তারেক রহমান সাহেবের জন্য দেশে ফেরা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ। কিন্তু নেতার দায়িত্ব হলো ঝুঁকি নেওয়া, শতভাগ ঝুঁকি নেওয়া। যারা সেই ঝুঁকি নিতে পেরেছেন তারাই জীবনে সফল হয়েছেন। যদি তারেক রহমান সাহেব এই সময়টিতে বাংলাদেশে আসেন এবং মাত্র 15টা দিন শক্ত হাতে তিনি তার দলকে পরিচালনা করতে পারেন, নির্বাচন পরিচালনা করতে পারেন, নিজে প্রার্থী হতে পারেন এবং অন্যান্য যারা তার দলের প্রার্থী তাদেরকে তিনি উৎসাহিত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন, বিদ্রোহ যারা করবে তাদেরকে শাস্তি দিতে পারেন, তাহলে যেদিন তিনি বাংলাদেশে পা দেবেন সেই দিন থেকে পরবর্তী 15 দিন তিনি একেবারে অঘোষিত প্রধানমন্ত্রী থাকবেন। তাকে কেন্দ্র করেই সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে এবং রাজনীতির ভাগ্য আকাশে তার অবস্থান হবে জাস্ট লাইক একেবারে ফুল মুন, পূর্ণিমার ভরা চাঁদের মতো। তাদের চাঁদের সেই যে প্রভা বা কিরণ, সেই কিরণে জামাতের আমির বা এনসিপির কোনো নেতা বা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী, কারোর কোনো প্রতিচ্ছবি থাকবে না। চারিদিকে শুধু তারেক রহমান সাহেবের প্রতিচ্ছবি থাকবে যদি তিনি সফল হন। আর যদি তিনি সফল না হন সেটি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আরেকটু বলে নেই যে তার এই সময় তার আগমনকে সফল করার জন্যে কি কি করতে হবে। আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন, যেদিন তারেক রহমান সাহেব আসবেন সেদিন বাংলাদেশে কম্পন শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। তো সেটি হওয়ার জন্য ঢাকা শহরে অ্যাটলিস্ট 1 কোটি লোকের সমাবেশ, মানে 1 কোটি তো আসলে সম্ভব নয়, 150,000 হলেই মানুষ বানিয়ে বানিয়ে বলবে যে 1 কোটি হয়েছে। সেই এয়ারপোর্ট থেকে শুরু করে ঢাকা শহরে লোকের লোকারণ্য হতে হবে তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে। কোনো ওই মিছিল মিটিং ওরকম দরকার নেই, শুধু রাস্তার 2 পাশে তার জন্য দাঁড়ালি হয়ে যাবে 25 তারিখে। এটা যদি বিএনপি না করতে পারে, অর্থাৎ 50 লাখ লোকের যদি তারা আয়োজন করতে না পারে, তাহলে ওনার এই আশাটা ওনার জন্য বুমেরাং হয়ে যাবে, কোনো কম্পন তৈরি হবে না। নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি এখন জাতীয় নেতা, সম্ভাব্য প্রধানমন্ত্রী, নির্বাচন হলেই তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপি প্রচার করছে। তো সেক্ষেত্রে তাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য দেশের বরেণ্য এবং প্রিয় মুখগুলোর উপস্থিতি এয়ারপোর্টে অপরিহার্য। সেক্ষেত্রে অধ্যাপক, মানে টেলিভিশনে যে সকল প্রিয় মুখগুলো রয়েছে তারা, দেশের বরেণ্য যে সকল ব্যক্তি রয়েছেন তারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন, সবাইকে বিএনপি দাওয়াত দিতে পারে। তো সেক্ষেত্রে যে সকল স্টার পলিটিশিয়ান রয়েছেন, সিনিয়র সকল দলের, জামাতের, বিএনপির, এমনকি আওয়ামী লীগের যে সকল ক্লিন লোকজন রয়েছেন, এরকম 200 থেকে 300 লোকের যদি একটা সমাবেশ, জাস্ট উনি আসলেন, এয়ারপোর্টে নেমেই তাদের সবার সঙ্গে করমর্দন করলেন, তারপর তিনি জনতার মধ্যে দলের কাছে চলে গেলেন, কিন্তু তার যে রিসিপশনটা এটা সর্বদলীয় হলে, সব দলীয়, মানে এখানে অধ্যাপক, মানে সকল পেশার, সাংবাদিক, সাহিত্যিক, সব সিনিয়র লোকজন, মানে দলীয় পাণ্ডা দিয়ে হবে না। তাকে যদি জাতীয় নেতা হিসেবে অভিহিত করতে, এবং বিএনপি এই সময় দাওয়াত দিলে সেখানে যাবে না খুব অল্প লোক আছে, এবং তাদেরকে ওইভাবে সম্মান দিয়ে ভিআইপি লাউঞ্জে নিয়ে এরকম 100 সিলেক্টিভ 100, সেই 100-র মধ্যে হয়তো বিএনপির শীর্ষ নেতা থাকতে পারে 10 জন, বাকি 90 জন দলের বাইরে বিভিন্ন শ্রেণী পেশা থেকে 90 জন লোককে সিলেক্ট করে যদি
ওনার সঙ্গে জাস্ট একটা ফটো সেশন করা যায়, তারপর তিনি জনগণের মধ্যে হারিয়ে গেলেন। এটা তার জন্য একটা গ্র্যান্ড রিসিপশন হবে। তিনি একজন সার্বজনীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত হবেন। এই কাজটি তিনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আর দ্বিতীয়বার সম্ভব হবে না। দ্বিতীয়বার আর এটা উনি মানে দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গে এটা আর ওনার পক্ষে সম্ভব হবে না। সার্বজনীন নেতা, তখন তিনি শুধুমাত্র দলীয় নেতা হয়ে যাবেন। নাম্বার 1। নাম্বার 2 হলো যে তিনি যে কর্মকাণ্ডগুলো করবেন সেই আগামী 15 দিন, অর্থাৎ 25 তারিখ থেকে শুরু করে পরবর্তী জানুয়ারির 10 তারিখ পর্যন্ত ওনার যে কর্মকাণ্ড, ওনার যে কর্মসূচি, এগুলোর একটা শিডিউল যদি দলীয় নেতাকর্মীদেরকে দেওয়া হয় যে উনি এই কটা থেকে এই কটা এই কাজগুলো করবে, তাহলে অনাহত ভিড়, ভাট্টা, দাবি দাওয়া, তারপরে শেষে অনিয়ন্ত্রিত জনসভা, মিটিং, বৈঠক, এগুলো থেকে জনাব তারেক রহমান সাহেবকে আলাদা করে রাখা যাবে এবং তার সময়টিকে ব্যস্ত রাখতে না পারলে এই যে তার আগমনটা পুরো বুমেরাং হয়ে যাবে। 3 নম্বর আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় যে তিনি তার ইচ্ছা মতো সকাল থেকে রাত পর্যন্ত এইভাবে ব্যস্ত সময় কাটাবেন, সেক্ষেত্রে মানুষের যে আগ্রহ, সে আগ্রহ আসলে 24 ঘন্টার বেশি থাকে না, আবেগও 24 ঘন্টার বেশি থাকে না। তো দেখা গেল যে প্রথম দিন আসলো 50 লাখ লোক আসলো, দ্বিতীয় দিন তৃতীয় দিন দেখা গেল যে 2000 লোকও আসছে না কোথাও। এই কারণ হলো তিনি তো তার বক্তব্য দিয়ে সোশ্যাল মাধ্যমে তিনি প্রতিদিনই কয়েকবার হাজির হচ্ছেন। তো এই জনসভাতে গিয়ে বা মানুষের মধ্যে আকর্ষণ সৃষ্টি করার জন্য যে ধরনের ন্যারেটিভ, যে ধরনের বক্তব্য, যে ধরনের নিত্য নতুন বিষয়াদি দরকার, এটা এই সময়টাতে সেই পরিবেশও নাই, পরিস্থিতি নাই, সে শব্দ রচনা করা সম্ভব নয়। আর মানুষের এখন ওইদিকে ধৈর্য নাই। ফলে উনি আসার পরে যদি উইদিন 1 উইক, 1 সপ্তাহের মধ্যে তার ব্যাপারে জনগণের আগ্রহটা না থাকে, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য হয় কি, এই যে তিনি এসছেন, প্রথম দিন যে লোক হবে, তারপরে তার যে পাবলিক মিটিংগুলো হবে, সেই পাবলিক মিটিংগুলো একটার পর একটা, তিনি বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন, হেলিকপ্টারে চড়লেন, হেলিকপ্টারে গিয়ে বরিশাল নামলেন, 4টে বিভাগীয় শহরে গেলেন। মানে তখন এই জোয়ারটা যদি কন্টিনিউ বিএনপি না করতে পারে, তাহলে জনাব তারেক রহমান সাহেবের মধ্যে আর ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আর হেফাজতের আমির অথবা তাবলিকের আমির অথবা মামুনুল হক সাহেব, এদের মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না। এটাকে দলের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে এই প্রস্তুতিটা নিতে হবে। আরেকটা জিনিস আমার কাছে খুব ভয় লাগছে, সেটা হলো বিভাগীয় যে বৈঠকগুলো হবে, সেই বৈঠকে প্রার্থী, কমিটি, এই বিষয়গুলো নিয়ে প্রচণ্ড রকম দ্বন্দ্ব এবং সংঘাত হবে। তো সেক্ষেত্রে মঞ্চে ওঠা নিয়ে, মঞ্চের সিট নিয়ে প্রচণ্ড মারামারি সব জায়গাতে হয়, চেয়ার ছোড়াছুড়ি হয়। এই জন্য মঞ্চ রক্ষা করা, মঞ্চে কারা বসবে, কারা বক্তব্য দেবে, আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের যে বৈঠকগুলো হবে, নির্বাচনী বৈঠক, সেই ক্ষেত্রে ওখানে প্রার্থীদেরকে ইনক্লুড না করাটাই বেটার। প্রার্থীরা আসারই দরকার নেই, প্রার্থীরা যার যার এলাকায় কাজ করতে থাকবে, কেবলমাত্র ভোটার আসবে, সাধারণ আসবে, যাদের চেয়ার মঞ্চ কোনো কিছু দরকার হবে না। ওনার যারা সফর সঙ্গী 4-5 জন যারা ভালো বক্তব্য দেন, সেই বিভিন্ন সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সব মিলিয়ে 6-7 জন তারা বক্তব্য দিলেন এবং সেখান থেকে চলে আসলেন। প্রার্থীরা তার নির্বাচনী নির্বাচনী এলাকায় থাকবেন। প্রার্থীরা যদি একত্র হতে যায়, প্রার্থীরা মানে ওখানে আসলেই দেখা গেলো যারা মনোনয়ন পেয়েছেন আর যারা পাননি তাদের মধ্যে ওখানে মারামারি কনফার্ম হবেই, প্রত্যেকটা জনসমাবেশে মারামারি হবে। তো সেক্ষেত্রে দেখা গেল যে যারা প্রার্থী আছে তাদেরকে বলো তোমরা নির্বাচনী এলাকায় কাজ করতে থাকো আর কর্মী পাঠাও, সাধারণ কর্মীদেরকে পাঠাতে থাকো, তারা আসতে থাকো আর কি। এইভাবে অন্তত 15 দিন তাকে যদি জমিয়ে না রাখা যায়, তাহলে ইট উইল বি ভেরি টাফ এই ইলেকশন টেমটা তার পক্ষে রাখা বা বিএনপির পক্ষে রাখা। আর এখন ঝুঁকিগুলো বলি, অন্যান্য নেতিবাচক, যে এই যে মানুষকে বলা হলো 25 তারিখে তিনি আসবেন, এটা সেই গত 15 মাসের প্রতিশ্রুতির চূড়ান্ত রূপ। আর
বিএনপি দীর্ঘদিন যাবৎ বলছেন যে তারেক রহমান সাহেব আসবেন, আসলে এটা হবে, ওটা হবে। সেটার একটা কাঙ্ক্ষিত স্বপ্ন। এখন যদি ইন কেস কোনো পরিস্থিতিতে এই উনার যে আগমনটি এটি ব্যাহত হয়, এরপর উনি না আসেন, তাহলে এই যে বিএনপির যে উদ্দীপনা, উৎসাহ, ঐক্যবদ্ধতা, ভাবগাম্ভীর্যতা সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাবে, মারাত্মকভাবে নষ্ট হয়ে যাবে। এই গেল এক। ২ নম্বর হলো যে তিনি আগে যে কথাগুলো বলেছেন যে কারণে তিনি আসতে পারছেন না, তার যে ফেসবুকে স্ট্যাটাসটি, ওটা বেমালুম ভুলে যেতে হবে। বেমালুম ভুলে যেতে হবে এই বিষয়ে কোনো কথাবার্তা, তার কী অসুবিধা ছিল এতদিন, তিনি ওখানে কী স্ট্যাটাসে ছিলেন, তারপর কী স্ট্যাটাসে এলেন, হঠাৎ করে তার এত সমস্যা ছিল আসতে পারেনি, এখন হঠাৎ করে সমস্যাগুলো কিভাবে চলে গেল, এগুলো নিয়ে নানা রকম কনসেপশন, মিসকনসেপশন, ইনফরমেশন, ডিসইনফরমেশন, নানা রকম প্রশ্ন, কানা ঘোষা, এগুলো চলতে থাকবে, প্রতিপক্ষ প্রভোগ করতে থাকবে। কিন্তু কোনো অবস্থাতে এগুলো নিয়ে শরীর দুলানো যাবে না, কোনো অবস্থাতে এগুলো নিয়ে সাড়া দেওয়া যাবে না। একেবারে ওনাকে যতটা সম্ভব প্রেস এবং মিডিয়া থেকে অ্যাবসলিউটলি দূরে রাখতে হবে। এই নির্বাচনের মানে একদম আগ পর্যন্ত দেশি বিদেশি যে কোনো মিডিয়ার সঙ্গে তার যে সাক্ষাৎকারটি, এটি অ্যাভয়েড করাটা মানে বিএনপির জন্য ফরজ যায় আইন। আদারওয়াইজ এটা মানে ওনার আশাটা দলের জন্য শুভ পরিণয় বা শুভ পরিণামের পরিবর্তে মন্দ নজির হিসাবে বিবেচিত হতে পারে। ওনাকে মিডিয়ার ধারে কাছে আনার দরকার নেই, আর ওনাকে নিয়ে কোনো কথা বলার দরকার নেই। তার সাথে সাধারণ জনগণ, ভোটার, যারা শুধু তারেক রহমান সাহেবকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, ধানের শেষের মার্কা করেন, তাকে নিয়ে ব্যস্ত থাকলে হবে। সেই ওনার জন্য আরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলের কোনো বিরোধ এই মুহূর্তে নিষ্পত্তি করার কোনো চেষ্টা, মানে উনি যেভাবে ওখান থেকে ডিসিশন দিতেন, এখানেও তিনি একটার পর একটা ডিসিশন দিতে পারবেন। কিন্তু যদি ফেস টু ফেস কথা বলে দুটো পক্ষকে বিরোধ নিষ্পত্তি করার চেষ্টা করেন, কিংবা এখানে যদি তিনি শরিক দলদের সাথে এই মুহূর্তে বৈঠক করার চেষ্টা করেন, ঝামেলা লেগে যাবে। সেটা ওনার শরিক দল, সেটা পার্থ হোক, নুরু হোক, ববি হাজ্জাজ হোক, জামাতের আমির হোক, বা অন্য কোনো লোক হোক, আমার মনে হচ্ছে যে ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার এই মুহূর্তে দেখা করাটা দরকার নেই। তিনি শুধুমাত্র তার যারা প্রেসিডিয়াম মেম্বার, তার যারা মানে মিনিমাম দলের যারা প্রেসিডিয়াম মেম্বার বা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, এর নিচে এই ইলেকশনের আগ পর্যন্ত তার বৈঠক করাটা কোনো অবস্থাতেই উচিত হবে না। তিনি আকাশের চাঁদ হিসেবে আসছেন, আকাশের চাঁদ নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। কাছাকাছি গেলে সেই আকর্ষণটা থাকবে না, সেই ভয়ও থাকবে না, এবং হিতে বিপরীত হয়ে যাবে। এবং বঙ্গবন্ধু কিন্তু একই ভুল করেছিলেন। তিনি দেশে আসার পরে রীতিমতো মানে সব কিছু যাকে বলা হয় ওপেন করে দিয়েছিলেন। এনিবডি ক্যান কাম, এনিথিং কুড সে। এই অবস্থায় তিনি কিন্তু এক মাসও নিজের সেই কর্তৃত্ব, জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পারেননি। একটার পর একটা বিভেদ, বিসংবাদ শুরু হয়ে গিয়েছিল। এবং এই যে ছাত্রলীগের যে বিভক্তি, জাসদ, ওইটি কিন্তু প্রথম 1 মাসের মধ্যেই কিন্তু এই ঘটনা ঘটেছিল। অন্যদিকে শেখ হাসিনা যখন এলেন 1981 সনে, শেখ হাসিনা আসার পরেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়ার হত্যাকাণ্ড ঘটেছিল, এবং তার আশা নিয়ে যে আবেগ উচ্ছ্বাস ছিল সেটা রীতিমতো আতঙ্কে পরিণত হয়ে গিয়েছিল। অতীতের সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেই যদি তারেক রহমান সাহেব এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন, দলীয় নেতা কর্মী রয়েছেন, তারা যদি সত্যিকার অর্থে ধীর স্থিরভাবে কাজ করেন, তাহলে রাজনীতিতে একটা কম্পন তৈরি হবে। আদারওয়াইজ সেটা কম্পন না হয়ে হয়তো ভূমিকম্প বা সুনামিতে রূপান্তরিত হতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।